আজ আমরা গ্রুপ 15 অর্থাৎ নাইট্রোজেন পরিবার সম্পর্কে পড়ব। আজ নাইট্রোজেন পরিবারের প্রথম ক্লাস। তো চলো আগে হেডিং করে নাও নাইট্রোজেন পরিবার। আচ্ছা, এই নাইট্রোজেন পরিবারে কোন কোন মৌল উপস্থিত রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখব। সবার প্রথমে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। এই কটা মৌল নাইট্রোজেন পরিবারে উপস্থিত রয়েছে। প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা তার পাশে লিখে নেব। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ফসফরাসের 15, আর্সেনিকের 33, অ্যান্টিমনি এর সঙ্গে আবার 18 যোগ করব, এটা 51 হবে 18 যোগ করলে। আর 51-র সঙ্গে 32 যোগ করলে আমরা বিসমাথের পারমাণবিক সংখ্যাটা কিন্তু পাবো। তাহলে 32 যোগ করে দেব, কত হবে? 3 আর 8, 83 হয়ে যাবে বিসমাথের পারমাণবিক সংখ্যা। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসগুলো করব আমরা। 1s2, 2s2, 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এটাকে সংক্ষেপে লিখলে কি লেখা যায়? এই 1s2টাকে কি লেখা যায়? হিলিয়াম লেখা যায়। তাহলে আমরা এটা লিখতে পারি একে হিলিয়াম 2s2, 2p3। তাহলে এই একইভাবে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কী হবে? নিয়ন 3s2, 3p3। ঠিক আছে। আর্সেনিকের কেমন হবে? আর্গনের কটা ইলেকট্রন আছে? 18টা। তারপর 4s2, তারপর 4p3। তাহলে দেখো এখানে 23টা ইলেকট্রনের হিসাব পাওয়া যাচ্ছে কিন্তু 4s2 আর 4p3 দিয়ে। ঠিক আছে। তো এর আগে একটা 3d10 থাকে, একটা পূর্ণ ডি কক্ষক কিন্তু এই আর্সেনিক থেকে আবির্ভাব হচ্ছে। তো এই হচ্ছে 33টা ইলেকট্রনের হিসাব। অ্যান্টিমনির কেমন হবে? আর্গনের পরে কি আছে? ক্রিপ্টন আছে। ক্রিপ্টনের পরে 5s2, 5p3 হবে। কিন্তু এখানেও ক্রিপ্টনের 36 আর এই 38 আর 3, 41টা ইলেকট্রনের হিসাব হচ্ছে। তাহলে এখানেও একটা 4d10 উপস্থিত আছে, অর্থাৎ পূর্ণ ডি কক্ষক। আর বিসমাথের ক্ষেত্রে কি হবে? ক্রিপ্টনের পরে আছে জেননের পরে এখানে 6s2 আর 6p3 তো থাকবেই, কিন্তু তার আগে একটা পূর্ণ ডি কক্ষকের সাথে সাথে কিন্তু একটা পূর্ণ এফ কক্ষকও উপস্থিত থাকবে। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন পরিবারের সকল মৌলের ইলেকট্রন বিন্যাস। তাহলে শেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে এটার? সবার শেষ কক্ষে দেখো s2 আর p3 এই ইলেকট্রনটা রয়েছে এবং তাদের এনের মান একই। তাই জন্য আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বলতে পারি ns2 np3। ঠিক আছে, ns2 np3, এটাই হচ্ছে শেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, চলো এবার আমরা পরের স্লাইডে এক এক করে নোটটা পড়তে থাকি এবং বোঝাতে থাকি। দেখো, এরপর কিছু সাধারণ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এই গ্রুপের মৌলের শেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np3। আগেই বললাম, একটু আগেই ns2 np3 হয় এবং যদি এদের অরবিটালগুলো তোমরা লক্ষ্য করো, ঠিক এরকমভাবে থাকবে অরবিটালগুলো এবং এখানে দুটো ইলেকট্রন এবং এখানে 1, 2, 3 এরকমভাবে থাকবে। অর্থাৎ এটা কিন্তু হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। হাফ ফিল্ড বা বলতে পারো কি অর্ধপূর্ণ। এই কারণে কিন্তু এই গ্রুপের সকল মৌল খুবই সুস্থিত হয়। কারণ কি বললাম? অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস। দ্বিতীয় পয়েন্ট এটাই লেখা আছে, অর্ধপূর্ণ পি অরবিটালের উপস্থিতির জন্য গ্রুপ 15-এর মৌলগুলির ইলেকট্রন বিন্যাস যথেষ্ট স্থিতিশীল হয়। মনে রাখতে হবে কিন্তু এটা হাফ ফিল্ড পি অরবিটাল। ঠিক আছে, অপশানে এস থাকতে পারে, ডি থাকতে পারে, কিন্তু এদের কি আছে? অর্ধপূর্ণ পি অরবিটাল। কারণ আমরা পি ব্লক পড়ছি, এইভাবে মনে রাখবে, লাস্টে পি আছে, পি কক্ষক, সেখানে হাফ ফিল্ড ইলেকট্রন রয়েছে। তো এই জন্যই কিন্তু এরা অনেক সুস্থিত হয়। আচ্ছা, এই গ্রুপ 15-এর সকল মৌলকে একত্রে নাম দেওয়া হয়েছে নিকোজেন
বা নিকটোজেন। ঠিক আছে, এদের নিকোজেন বলা হয়, মনে রাখবে। পরের পয়েন্টে লেখা আছে এদেরকে নিকোজেন বলা হয়। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। দেখো এই যে নাইট্রোজেন আর ফসফরাস, আর্সেনিক এগুলো বললাম, এর মধ্যে নাইট্রোজেনকে সাধারণত ভূত্বকে যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে লবণ রূপে। বিভিন্ন লবণ রূপে কিন্তু নাইট্রোজেনকে পাওয়া যায়। তো প্রথম লবণটার নাম কি? সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট ভূত্বকে থাকে, যেখান থেকে নাইট্রোজেন পাওয়া যায়। এছাড়াও পটাশিয়াম নাইট্রেটের মধ্যেও কিন্তু নাইট্রোজেন রয়েছে। সোডিয়াম নাইট্রেট যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে চিলি সল্ট পিটার। চিলি সল্ট পিটার। আর KNO3 পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান সল্ট পিটার। ইন্ডিয়ান সল্ট পিটার। তো এই দুটো লবণ থেকে মূলত নাইট্রোজেন ভূত্বক থেকে সংগ্রহ করা হয়। ঠিক আছে। আর ফসফরাস অত্যন্ত সক্রিয় পদার্থ। এদের কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না। সবসময় কোনো না কোনো লবণের মধ্যে ফসফরাস থাকবে, যেমন ক্যালসিয়াম ফসফেট, জিঙ্ক ফসফেট, এদের মধ্যে থেকে কিন্তু ফসফরাসকে সংগ্রহ করতে হবে। অত্যন্ত সক্রিয় মৌল হওয়ায় এরা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই দ্রুত কিন্তু আগুন ধরে যায়। ওই জন্য এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা এই গ্রুপের সকল মৌলের কিছু ভৌত ধর্ম সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমাদের দেখতে হবে পারমাণবিক ব্যাসার্ধ। আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাহলে ক্রমটা কেমন হয়ে যাবে? নাইট্রোজেনের সবচেয়ে কম ব্যাসার্ধ, ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, আর তারপর বিসমাথ। এটাই হবে ব্যাসার্ধের ক্রম। দেখো এখানে দেওয়া আছে। তো ব্যাসার্ধ সবচেয়ে বেশি আর কমটা কার মনে রাখবে? বিসমাথের সবচেয়ে বেশি, নাইট্রোজেনের সবচেয়ে কম। ঠিক আছে। আয়নন এনথ্যালপি পড়বো আমরা। পারমাণবিক ব্যাসার্ধের ঠিক উল্টো ক্রমটা হয় আয়নন এনথ্যালপির। গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে আয়নন এনথ্যালপি ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে সবচেয়ে বেশি হয়ে যাবে নাইট্রোজেনের, তারপর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। মনে রাখবে এদের শেষ পি উপকক্ষে 3টি ইলেকট্রন আছে, অর্থাৎ এরা সবাই কিন্তু অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এই কারণে কিন্তু এরা সবাই খুব সুস্থিত হয়, যার জন্য এদের আয়নন এনথ্যালপি কিন্তু তুলনামূলক বেশি হয়। গ্রুপ 16তে আমরা পড়েছিলাম অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নন এনথ্যালপি কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখে নেব চলো, তড়িৎ ঋণাত্মকতা। এই গ্রুপের মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিচার করলে নাইট্রোজেনের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ। গ্রুপের ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পেতে থাকে। ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখব, ধাতব চরিত্র সম্পর্কে আমরা জেনে নেব। আমরা সবাই জানি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে ধাতব চরিত্র কিন্তু বৃদ্ধি পায়। ধাতব চরিত্র বৃদ্ধি পায়। ঠিক আছে, বৃদ্ধি। আর অধাতব চরিত্র হ্রাস পায়। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এই কটা মৌলের মধ্যে বিসমাথ সবচেয়ে কিন্তু ভালো ধাতব চরিত্র বিশিষ্ট হবে, অর্থাৎ ধাতু হবে। আর আর্সেনিক আর অ্যান্টিমনি, এই যে এরা দুজন, এরা কিন্তু ধাতু কল্পের মধ্যে পড়বে। এরা কিসের মধ্যে পড়বে? ধাতু কল্প। আর নাইট্রোজেন আর ফসফরাস এরা কি? এরা হচ্ছে অধাতু। ঠিক আছে। তাহলে এগুলো সব মনে রাখবে। গ্রুপ 15 মৌলের মধ্যে কিন্তু ধাতু, ধাতুকল্প, অধাতু সবই আছে। তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস অধাতু, আর্সেনিক অ্যান্টিমনি ধাতুকল্প, আর বিসমাথ হচ্ছে প্রকৃত একটা ধাতু। এখানে লেখা আছে, একবার পড়ে নিও। চলো নেক্সট পয়েন্ট, ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে পড়ব। গ্রুপ 15-এর যে মৌলগুলো রয়েছে তার মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখায় নাইট্রোজেন। নাইট্রোজেন সাধারণত 3টে পরমাণু পর্যন্ত ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে। যেমন একটা উদাহরণ আছে হাইড্রাজোয়িক অ্যাসিড বা HN3। এই হাইড্রাজোয়িক অ্যাসিড কিন্তু 3টে নাইট্রোজেন সমন্বিত একটা যৌগ, যেটা ক্যাটিনেশন ধর্ম দেখায়। ঠিক আছে, মনে রাখবে হাইড্রাজোয়িক অ্যাসিড, এর মধ্যে 3টে নাইট্রোজেন পরপর ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে যুক্ত আছে। আচ্ছা, এরপর ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম দেখব। এই গ্রুপের ফসফরাসেরই কিন্তু ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি হয়।
কেন বেশি হয় এরকম কারণ কি? দেখো, নাইট্রোজেনের দুটো নাইট্রোজেন যখন পরস্পর যুক্ত থাকবে, এদের আকার ছোট হওয়ার জন্য কিন্তু এই বন্ধন দৈর্ঘ্যটা খুব ছোট। তাহলে পাশে যখন লোন পেয়ার থাকবে এভাবে, তাহলে পাশে যখন এইভাবে লোন পেয়ার থাকবে, তখন এই লোন পেয়ারের মধ্যে কিন্তু বিকর্ষণ হবে। এই বিকর্ষণের কারণে ক্যাটিনেশন ধর্ম কিন্তু দুর্বল হয়ে যায়, এই বন্ধনটাই দুর্বল হয়ে যায়। এই কারণেই কিন্তু ক্যাটিনেশন ধর্ম তুলনামূলক দুর্বল প্রকৃতির। কিন্তু ফসফরাসের কি হয়, এই বন্ধন দৈর্ঘ্যটা যথেষ্ট বেশি থাকে, ওই জন্য এই বিকর্ষণটা তুলনামূলক কম, নাইট্রোজেনের মতো এত বেশি নয়। ওই জন্য কিন্তু এই ক্যাটিনেশন ধর্মটা অপেক্ষাকৃত বেশি, ঠিক আছে, অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয় ক্যাটিনেশন ধর্ম। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় গ্রুপ 15-এর ক্যাটিনেশন ধর্ম সর্বাপেক্ষা বেশি কার, উত্তর দিতে হবে ফসফরাস। দেখো এখানে লেখা আছে ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের প্রবণতা সবচেয়ে বেশি। ফসফরাস বহু পরমাণু বিশিষ্ট বলয়াকার মুক্ত শৃঙ্খল যৌগ গঠনের মাধ্যমে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ এরা কিন্তু শুধু যে মুক্ত শৃঙ্খল বানাচ্ছে এরকম নয়, এরা কিন্তু একসঙ্গে জুড়ে গিয়ে একটা বলয়ও বানায়। অর্থাৎ অনেকগুলো ফসফরাস পরপর মিলে একটা ক্যাটিনেশন ধর্মের প্রকাশ করে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন দুটির মধ্যে বিকর্ষণজনিত কারণে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের প্রবণতা কম। তাহলে মনে থাকবে নাইট্রোজেনের থেকে কিন্তু ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম বেশি হয়। চলো পরের পয়েন্ট দেখে নিই। এবার আমরা পড়ব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। দেখো, গ্রুপ 15-এর মৌলগুলোর গলনাঙ্ক নাইট্রোজেন থেকে আর্সেনিকে ক্রমশ বৃদ্ধি পায়। তার মানে ধরো আমরা যদি ক্রমটা লিখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই আর্সেনিকের পর থেকে কিন্তু আবার বিসমাথ পর্যন্ত গলনাঙ্ক কমতে থাকবে। তার মানে এখানে অ্যান্টিমনি আসবে, এখানে বিসমাথ আসবে। তো আমরা বুঝতে পারছি দেখে যে আর্সেনিকের গলনাঙ্ক সবচেয়ে বেশি এই গ্রুপের। ঠিক আছে, এই ক্রমটা দেখে আমরা বুঝতে পারছি আর্সেনিকের গলনাঙ্ক বেশি। কিন্তু এই ক্রমটা লিখলে আমরা তার পরের যে মৌলগুলো আছে অ্যান্টিমনি, বিসমাথ বা ফসফরাস, নাইট্রোজেন, এদের গলনাঙ্কের মধ্যে কোনো বিচার করতে পারছি না। যেরকম এর সাথে যদি এর তুলনা করতে চাই, তুলনা করতে পারবো না। তাহলে এদের গলনাঙ্কের একটা সঠিক ক্রম লিখে দিতে হবে। শুধু কার বেশি সেটা জানলে তো হবে না, গ্রুপ 15-এর মৌলগুলোর গলনাঙ্কের একটা সুন্দর ক্রম থাকতে হবে। আচ্ছা, সেই ক্রমটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, সবথেকে বেশি হয় আর্সেনিকের, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ, তারপর ফসফরাস, তারপর নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে এইগুলোর যখন ক্রম লিখবে তখন কিন্তু মনে রাখবে যে আর্সেনিকের গলনাঙ্ক সবচেয়ে বেশি হয় আর সবচেয়ে কম হয় কার, নাইট্রোজেনের। তো ক্রমটা একটু ভালোভাবে মনে রেখো। আচ্ছা, স্ফুটনাঙ্কের কথায় আসলে নাইট্রোজেন থেকে অ্যান্টিমনিতে স্ফুটনাঙ্ক নিয়মিতভাবে বৃদ্ধি পায়। যখন গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব ধীরে ধীরে স্ফুটনাঙ্ক নিয়মিতভাবে বাড়বে। তাহলে এটার মধ্যে কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আমরা পরপর লিখে যেতে পারি। কিন্তু মনে রাখতে হবে অ্যান্টিমনির থেকে কিন্তু আবার বিসমাথের স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। ঠিক আছে, মানে এখানে যে বিসমাথের বেশি হওয়া উচিত, কিন্তু সেখানে বিসমাথের কিন্তু অ্যান্টিমনির থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কার, অ্যান্টিমনির সবচেয়ে কিন্তু স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে, অ্যান্টিমনির স্ফুটনাঙ্ক বেশি। ওকে, আর সবচেয়ে কম কার, সবচেয়ে কম কিন্তু নাইট্রোজেনেরই হবে, কারণ বিসমাথের অতটাও কম না যে নাইট্রোজেনকে ছাড়িয়ে যাবে। তাহলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট কার, নাইট্রোজেনের, বেশি কার, অ্যান্টিমনির। ঠিক আছে, মনে রাখুন। চলো পরের পয়েন্ট দেখে নিই, ঘনত্ব। আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে ঘনত্ব বৃদ্ধি পায়। তো সাধারণ ক্রম নাইট্রোজেনের সবচেয়ে কম হবে আর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এর কারণ হচ্ছে ভর বৃদ্ধির সাথে সাথে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেনের সবচেয়ে কম, বিসমাথের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, এই দুটো মনে রাখো। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে গ্রুপ 15 মৌলগুলি রাসায়নিক সক্রিয়তার ক্রম, মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা, সেটা এখানে লেখা হয়েছে। দেখো, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কিন্তু কমে যায়। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের মধ্যে একটা কিন্তু ত্রিবন্ধন আছে। তো এই বন্ধনটা বিয়োজন করতে অপেক্ষাকৃত বেশি শক্তির প্রয়োজন হয়। ওই জন্য নাইট্রোজেনের কিন্তু রাসায়নিক সক্রিয়তা তুলনামূলক কম হয়, তার থেকে ফসফরাসের বেশি হয়ে যায়। ঠিক আছে, আর গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে রাসায়নিক সক্রিয়তা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ওটা মিলছে, কিন্তু নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কার বেশি সক্রিয়তা, ফসফরাসের, নাইট্রোজেনের কম। এর কারণ নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন রয়েছে, যেটা বিয়োজন করতে অপেক্ষাকৃত বেশি শক্তি লাগে। ওই জন্য ফসফরাসের
রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ। ঠিক আছে, মনে রাখো ক্রমটা। চলো পরের পয়েন্ট দেখে নিই। এবার আমাদের পড়তে হবে বেশ কিছু রাসায়নিক ধর্ম সম্পর্কে। প্রথমেই রাসায়নিক ধর্ম পড়তে গেলে তাদের জারণ অবস্থা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হয়। দেখো এখানে বলা আছে নাইট্রোজেন তার ক্ষুদ্র আকার, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা এবং পিপাই পিপাই বহুবন্ধন গঠনের তীব্র প্রবণতার জন্য -3 থেকে +5 জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। তার মানে নাইট্রোজেন এখানে এমন একটা মৌল যে -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5 এতগুলো জারণ স্তর কিন্তু প্রদর্শন করতে পারে। তার কারণ কি বলা হয়েছে? ক্ষুদ্র আকার, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা আর পিপাই পিপাই বহুবন্ধন গঠনের প্রবণতা। এই তিনটে কারণের জন্য নাইট্রোজেন এতগুলো জারণ অবস্থা প্রদর্শন করে। প্রত্যেকটা জারণ অবস্থার একটা দুটো করে উদাহরণ জেনে রাখবো, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। দেখো প্রথমে Ca3N2 এবং Mg3N2 এই যৌগে নাইট্রোজেনের জারণ স্তর -3-তে আছে। ঠিক আছে, তাহলে -3 উদাহরণ কি? Mg3N2। ওকে, এখানে Mg2+ আছে আর নাইট্রোজেন -3-তে আছে। আচ্ছা, -2 উদাহরণ কি? NH2NH2, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা কত? -2। -1 জারণ অবস্থায় আছে NH2OH যৌগ। এই যৌগটায় নাইট্রোজেন -1-এ আছে। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে। 0-তে কখন আছে? 0-তে আছে N2 যৌগে। N2 যৌগে নাইট্রোজেনের জারণ স্তর 0। আচ্ছা, +1 কোথায় আছে? N2O যৌগে, N2O। এখানে অক্সিজেনের -2, তাহলে নাইট্রোজেনগুলোর +1 করে পড়ছে। ঠিক আছে, এখানে জারণ স্তর +1। আচ্ছা, নেক্সট দেখে নেব। এই ছকের মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে সবাই। +2-তে কোথায় আছে? +2-তে আছে NO যৌগে। ঠিক আছে, দেখো N আর O2- নেবে, এ তাহলে কী নেবে? 2+। তাহলে এখানে নাইট্রোজেন কতই আছে? +2-তে। N2O3 দেখো, N2O3 এখানে যদি একটু বের করে দেখে নাও, 2x অক্সিজেনের -2 করে 6 = 0, তাহলে 2x = 6, x = কত? +3। তাহলে N2O3 যৌগে +3 জারণ স্তর দেখাচ্ছে। NO2 যৌগ দেখে নাও, NO2 এখানে নাইট্রোজেনের বের করব, অক্সিজেনের -2 করে 4 = 0, x কত? তাহলে 4। তাহলে NO2 যৌগে জারণ স্তর কত? +4। ঠিক আছে, +4। এটা দুবার হয়ে গেছে, একটু দেখে নেবে। এটা দুবার হয়ে গেছে, একবার পড়বে। আচ্ছা, আর +5 জারণ অবস্থা কখন দেখাবে? N2O5 যোগ, N2O5। এখানে 5টা পড়েনি কিন্তু, হ্যাঁ, এটা হবে N2O5। তাহলে এই N2O5 যৌগে দেখো নাইট্রোজেনের যদি 2x আর অক্সিজেনের -10 = 0, তাহলে x কত আসছে? x আসছে +5। তাহলে N2O5 যৌগে নাইট্রোজেনের জারণ অবস্থা কত? +5। তাহলে প্রত্যেকটা জারণ অবস্থার একটা করে উদাহরণ পড়ে রাখবে। ঠিক আছে, এবং যদি তোমরা বের করতে না পারো জারণ স্তর, তাহলে জারণ স্তর বের করাটা শিখে নেবে। ঠিক আছে, শিখে তোমরা প্রত্যেকটার উদাহরণ কিন্তু মনে রাখবে। চলো পরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরে কি পড়তে হবে দেখে নিই আমরা। এরপর আমাদের পড়তে হবে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। দেখো এটা কি জিনিস? আমরা এটা বোঝাতে গেলে একটু কক্ষ আঁকতে হবে আমাদেরকে। দেখো এই গ্রুপে আমরা দেখলাম সর্বশেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2Np3। ঠিক আছে, তাহলে ইলেকট্রন জোড়গুলো যদি আমি দেখাই, ঠিক এইভাবে আছে। আচ্ছা, এই সাধারণ ইলেকট্রন বিন্যাসে দেখো 5টা ইলেকট্রন আছে। তাহলে ডি কক্ষে যদি ফাঁকা যে ডি কক্ষ থাকে, তাহলে সেই ডি কক্ষে ইলেকট্রনগুলো যদি উত্তেজিত অবস্থায় পৌঁছায়, তাহলে জারণ অবস্থা কত দেখাতে পারে? +5 অবধি দেখাতে পারে, কারণ 5টা ইলেকট্রন রয়েছে। কিন্তু কি হয়, যত গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাওয়া হয়, তত ডি আর এফ উপকক্ষের আবির্ভাব হয়। আমি প্রথমেই দেখিয়েছি ইলেকট্রন বিন্যাস করার সময় ডি আর এফ উপকক্ষ কিন্তু চলে আসে যত নিচের দিকে যাবে। এদের দুর্বল আবরণী প্রভাব থাকায়, এদের আবরণী প্রভাব কেমন হয়? দুর্বল হয়, দুর্বল আবরণী প্রভাব। এইটা থাকার জন্য নিউক্লিয়াসের সাথে কিন্তু শেষ যে এস কক্ষক, এটা শেষ এস কক্ষক, এর যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। কি বললাম? নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা বেড়ে যায়, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বৃদ্ধি। আর এই আকর্ষণ বৃদ্ধি পেলে
তখন শক্তি দিলেও কিন্তু এই এস ইলেকট্রন আর আয়নী ভবনে অংশগ্রহণ করে না বা জারণ স্তর প্রদর্শনে অংশগ্রহণ করে না। তখন এই শুধুমাত্র 3টি ইলেকট্রন জারণ অবস্থা প্রদর্শনে অংশ নেয়। তাহলে তখন জারণ অবস্থা কত হয়? +3 হয়ে যায় +5 পরিবর্তে। এই কারণের জন্য গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে +3 জারণ অবস্থা প্রদর্শনের ক্রমটা বৃদ্ধি পায়। এখানে দেখো নিচে দেওয়া আছে +3 জারণ অবস্থা প্রদর্শনের ক্রমটা কি? আর্সেনিকের থেকে অ্যান্টিমনির বেশি, অ্যান্টিমনির থেকে বিসমাথের আরও বেশি হয়। ঠিক আছে, এই পুরো ঘটনাকে বলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। কারণ কি, এই দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় থাকছে, এই দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় থাকছে বন্ধন গঠনের জন্য, তাই জন্য একে বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তাহলে আরেকবার আমরা এটা পড়ে বুঝে নিই। শ্রেণী বরাবর নিচের দিকে গেলে ডি আর এফ উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে। এই ডি আর এফ উপকক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য শ্রেণীর নিচের দিকে মৌলগুলির সর্ববহিস্থ শক্তিস্তরের এস কক্ষকের ইলেকট্রন জোড় আয়নী ভবনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর আবরণী প্রভাবের জন্য আকর্ষণ বৃদ্ধি পায় এবং এই এস ইলেকট্রন কিন্তু আকর্ষণের জন্য আর আয়নী ভবনে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র এই যে পি উপকক্ষের 3টি ইলেকট্রন, এরাই কিন্তু জারণ অবস্থা প্রদর্শনে অংশ নেয়। এই পুরো ঘটনাকে কি বলবো? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। ঠিক আছে, তাহলে গ্রুপের নিচের দিকে গেলে কোন জারণ অবস্থা প্রদর্শন করবে গ্রুপ 15-এর মৌলরা? +3, বিসমাথের সবচেয়ে যেটা বেশি। ঠিক আছে, আর্সেনিকের থেকে অ্যান্টিমনির বেশি, অ্যান্টিমনির থেকে বিসমাথের বেশি। ওকে, এটা মনে রাখবে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের পয়েন্ট দেখে নিই। এবার আমাদের পড়তে হবে এই কোশ্চেনটা, এটা আমরা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের থেকেই ব্যাখ্যা করতে পারব। দেখো বলেছে Sb5 আর Bi5 এরা শক্তিশালী জারক দ্রব্য। এটার মানে হচ্ছে Sb +5 জারণ অবস্থায় রয়েছে আর Biও +5 জারণ অবস্থায় রয়েছে। এদের মধ্যে বলতে চাইছে যে এস হচ্ছে শক্তিশালী জারক, বিসমাথ 5 অবস্থায় শক্তিশালী জারক, এটা কোশ্চেনে বলেছে, মানে এই লেখাটাই বলেছে। আচ্ছা, এর কারণটা ব্যাখ্যা করতে গেলে কি বলবো আমরা? দেখো এদের জারণ স্তর 5 আর 3 হয় সাধারণত, তাহলে Sb 5-এর থেকে 3-এ যেতে পারে, বিসমাথও 5-এর থেকে 3-এ যেতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা কোথায় বেশি তাড়াতাড়ি হবে? যেহেতু বিসমাথের নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব রয়েছে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব সবচেয়ে বেশি, কারণ এর সবচেয়ে গ্রুপের নিচের দিকে আছে। ইলেকট্রন জোড় প্রভাব, এর প্রভাবটা কিন্তু বেশি বিসমাথের ক্ষেত্রে। ওই জন্য এ 5-এ সুস্থিত নয়, এ কোথায় সুস্থিত? এ 3-এ সুস্থিত। ওই জন্য সবসময় 5 থেকে 3-এ চলে যেতে চাইবে। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? বিজারণ প্রক্রিয়া। চার্জ কমে যাচ্ছে, বিজারণ। তাহলে বিজারণ হলে বিসমাথ 5 কী হবে? বিসমাথ 5 হয়ে যাবে শক্তিশালী জারক দ্রব্য। কিন্তু Sb এটা করতে পারছে না কেন? কারণ Sb নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব কিন্তু তুলনামূলক কম, বিসমাথের থেকে কম আছে। ওই জন্য +3-তে যেতে চাইছে না। +3-তে যেতে চাইছে না বলে কিন্তু অতটা শক্তিশালী জারক দ্রব্য নয়, ও ধীরে ধীরে যাবে, ওই জন্য ও মৃদু জারক পদার্থ। তাহলে চলো আরেকবার এটা পড়ে নিই। গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য +5 জারণ অবস্থার স্থায়িত্ব কমতে থাকে। যেটা বললাম +5-এর জারণ অবস্থা, যেটা বললাম +5-এর স্থায়িত্ব কমে যাচ্ছে এবং +3-র স্থায়িত্ব বাড়ছে। ওই জন্য 5 থেকে 3-এ যেতে চাইছে বিসমাথ। আচ্ছা, তারপরে কি বলেছে? ফলে গ্রুপের সর্বশেষ মৌল Bi এর +5 জারণ অবস্থা তার আগের মৌল Sb এর +5 জারণ অবস্থা অপেক্ষা কম স্থিতিশীল। ঠিক আছে, যেটা বললাম সেটাই কিন্তু এখানে লিখেছে। তাই Bi5-এর Bi3-তে যাওয়ার প্রবণতা তথা জারণ ক্ষমতা অনেকটাই কিন্তু Sb5-এর থেকে বেশি হয়। তাই জন্যই Sb5 অপেক্ষা Bi5 শক্তিশালী জারক দ্রব্য। ঠিক আছে, একদম সহজভাবে মনে রাখবে, যে +3-তে দ্রুত যেতে পারবে সে শক্তিশালী জারক, যে +5 থেকে +3-তে ধীরে ধীরে যাবে সে হচ্ছে মৃদু জারক। ঠিক আছে, তাহলে যেহেতু বিসমাথের নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব আছে তাই জন্য ও 3-এ স্থিতিশীল, কিন্তু Sb অতটা স্থিতিশীল নয় 3-এ। ওই জন্য Bi5 বেশি শক্তিশালী জারক দ্রব্য, Sb কম শক্তিশালী জারক দ্রব্য। ঠিক আছে, পুরো ক্লিয়ার? চলো পরের পয়েন্টে চলে যাচ্ছি। এরপর আমাদের পড়তে হবে এইটা। দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য,
এটা কিন্তু বিভিন্নভাবে এই পয়েন্টটা থেকে প্রশ্ন আসতে পারে। বলছে নাইট্রোজেন আর বিসমাথ পেন্টাক্লোরাইড গঠন করে না, অর্থাৎ NX5 এরকম কোনো যৌগ তুমি পাবে না, বা BiX5 এরকম কোনো যৌগ তুমি পাবে না। কিন্তু কেন পাবে না সেটা জানতে হবে। দেখো নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p3 এই ইলেকট্রন বিন্যাস হয়। এর কিন্তু কোনো ফাঁকা 2d অরবিটাল নেই। তো এর যে ইলেকট্রন বিন্যাস আমরা এটাকে যদি অরবিটাল চিত্রের মাধ্যমে দেখাই, ঠিক এরকম আছে। আমরা একটু আগেও দেখালাম, এখানে 2টো ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন। তো এই 3টে ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে। ধরো ক্লোরিনের সঙ্গে যদি বন্ধন করে এরকম 3টে বন্ধন তৈরি করবে, কিন্তু এই যে এটা যুগ্ম ইলেকট্রন রয়েছে এটা কিন্তু লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে, কারণ এটা যখন উত্তেজিত হয়ে ডিতে যাবে তখন তো এটা অযুগ্ম হবে, আর অযুগ্ম হলে তবেই তারা বন্ধন তৈরি করবে। কিন্তু এরা অযুগ্ম ইলেকট্রনে পরিণত হতেই পারছে না, কারণ এর কাছে কোনো 2D নেই। ঠিক আছে, এই যে 2D এটা কিন্তু নেই নাইট্রোজেনের কাছে, ওই জন্য এখান থেকে 2Dতে যেতে পারছে না, যার জন্য এটা লোন পেয়ার হিসেবেই থেকে যাচ্ছে, এরা বন্ধন গঠনে আর অংশগ্রহণ করছে না। তাহলে NCl5 কি কখনো গঠন সম্ভব? সবসময় কিন্তু NCl3 গঠন হবে, NCl5 কখনো গঠন হবে না। তাই জন্যই বলা হচ্ছে নাইট্রোজেন কিন্তু কখনোই পেন্টাক্লোরাইড বা পেন্টাহ্যালাইড গঠন করতে পারবে না। চলো এই সম্পর্কে কি বলা হচ্ছে একটু পড়ে নিই। নাইট্রোজেনের ডি অরবিটাল না থাকায় 2s ইলেকট্রনের স্থানান্তর তথা 5টি অর্ধপূর্ণ অরবিটাল গঠনের মাধ্যমে NCl বন্ধন গঠনের সুযোগ নেই। তাই নাইট্রোজেন NCl5 গঠন করে না। নাইট্রোজেন তাহলে কি গঠন করে? ট্রাইক্লোরাইড, মানে NCl3, NF3, NBr3 এগুলো তৈরি করতে পারে। ওর কিন্তু একটা লোন পেয়ার থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেটা কোনো বন্ধন তৈরিতে অংশ নেয় না। আচ্ছা, এবার বিসমাথের কেসটা কি? আমরা নাইট্রোজেনেরটা বুঝলাম, বিসমাথ কেন তৈরি করতে পারে না চলো দেখে নিই। দেখো বিসমাথ কিন্তু গ্রুপের একদম নিচের দিকে রয়েছে, ঠিক আছে? তো বিসমাথ একদম নিচের দিকে থাকায় এর কিন্তু নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব রয়েছে, ঠিক আছে? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব থাকার জন্য ও কিন্তু +3 জারণ অবস্থায় বেশি সুস্থিতিশীল হয়ে পড়ে, +5 জারণ অবস্থায় ও সুস্থিতিশীল নয়। ওই জন্য সবসময় এর সঙ্গে কিন্তু 3টে হ্যালাইডই যুক্ত হতে পারে, 5টা হ্যালাইড যুক্ত হতে পারে না, ঠিক আছে? এটার কারণ তাহলে কি? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন ফাঁকা ডি কক্ষক না থাকার জন্য পারছে না, আর বিসমাথ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য পেন্টাহ্যালাইড তৈরি করতে পারছে না। দেখো এখানে কি লেখা হয়েছে, এইটা একটু পড়ে নেওয়া যাক। অন্যদিকে বিসমাথের 6d অরবিটাল থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য একটি s ইলেকট্রন স্থানান্তরের জন্য অধিক শক্তি প্রয়োজন হয়, তা BiCl বন্ধন গঠনের ফলে উৎপন্ন শক্তি অপেক্ষা বেশি। তাই BiCl5 কিন্তু এ গঠন করতে পারছে না। তাহলে মূল কারণটা কি? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, ঠিক আছে? ওইদিকে যদি ফসফরাসের কথা চিন্তা করো, ফসফরাস কিন্তু PCl3ও তৈরি করতে পারছে, ঠিক আছে? PCl5ও তৈরি করতে পারছে। তাহলে এর কারণ কি? ফসফরাসের কিন্তু ফাঁকা ডি কক্ষক আছে, তোমরা চেক করবে ফসফরাসের বাইরে 3D কক্ষক আছে। তাহলে ওই জন্য ও কিন্তু ডি উপকক্ষে ইলেকট্রন স্থানান্তর করে PCl5ও তৈরি করতে পারছে। এখানে সেটা বলা হয়েছে, দেখো ফসফরাসের 3s ইলেকট্রন সহজেই 3D কক্ষে স্থানান্তরিত হয়। এর ফলে ফসফরাস 5টি বিজোড় ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে পেন্টাক্লোরাইড তৈরি করতে পারছে। তাই পুরো কথাটার সারমর্মটা কি? নাইট্রোজেন আর বিসমাথ যা পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা পেন্টাহ্যালাইড গঠন করতে পারে। নাইট্রোজেনের গঠন না করার কারণ ডি অরবিটাল নেই, আর বিসমাথের গঠন না করার কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, ঠিক আছে? মনে রাখবে প্রত্যেকটা কথা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো আমরা এবার এই সংক্রান্ত বেশ কিছু কোশ্চেন দেখে নেব। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, প্রদত্ত কোন ফ্লুরাইড যৌগটি অস্তিত্বহীন? প্রথমেই এই রিলেটেড কোশ্চেনই চলে এসছে। দেখো প্রত্যেকটা পেন্টাহ্যালাইড দিয়েছে, অ্যান্টিমনি পেন্টাহ্যালাইড তৈরি করতে পারে, আর্সেনিক পারে, ফসফরাস পারে, নাইট্রোজেন কিন্তু পারে না। নাইট্রোজেন আর বিসমাথ পেন্টাহ্যালাইড তৈরি করতে পারে না। তাহলে কোনটা উত্তর হবে? NF5। NF5 যৌগটা কিন্তু অস্তিত্ববিহীন। পেন্টাহ্যালাইড লিখে দিচ্ছি আর একবার, পেন্টাহ্যালাইড তৈরি
পড়বে না। কে তৈরি করবে না? নাইট্রোজেন। কারণ কি? এর কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 2। একই সংক্রান্ত প্রশ্ন দিয়েছে। PCl5 অস্তিত্ব আছে কিন্তু NCl5 অস্তিত্ব নেই, এর কারণ কি? নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ে এবং ফসফরাস তৃতীয় পর্যায়ে, এটা কারণ হতে পারে না। দেখো পি এর পারমাণবিকতা 4, এন এর কত লেখেও নেই, তাহলে এটাও হবে না, পারমাণবিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডি অপশনে দেখো নাইট্রোজেন ও ফসফরাস উভয়ের জারণ স্তর হয় +5, এটাও ভুল, নাইট্রোজেনের +5 নয়, ফসফরাসের +5। আচ্ছা, বি অপশনটা সঠিক উত্তর হবে। এখানে কি বলেছে একটু পড়ে নাও। ফসফরাস 3s2 3p3 ইলেকট্রন বিন্যাস থেকে 3s1 3p3 3d1, মানে ডিতে ইলেকট্রন চলে যাচ্ছে, এতে উন্নীত হতে পারে। নাইট্রোজেন শুধুমাত্র 2s2 2p3 ইলেকট্রন বিন্যাস উপস্থিত থাকে, তাহলে এটাই সঠিক উত্তর। এই যে ডিতে যেতে পারছে ফসফরাসের আর নাইট্রোজেনে যেতে পারছে না, তাই জন্যই কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নেব এবার। গ্রুপ 15 মৌলগুলি স্থিতিশীল হওয়ার কারণ কি? এর কাছে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে এবং অর্ধপূর্ণ কি অরবিটাল থাকে? পি অরবিটাল। তাহলে অর্ধপূর্ণ পি অরবিটাল থাকার জন্য কিন্তু এরা অনেক সুস্থিত বা স্থিতিশীল হয়, তাহলে এরা সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4 দেখব। নিক্টোজেনের মধ্যে বহুরূপতা প্রদর্শন করে না কোনটা? এটা বহুরূপতা হবে, ঠিক আছে, মনে রাখবে বিসমাথ কিন্তু বহুরূপতা দেখায় না, বিসমাথের কোনো বহুরূপ নেই, ঠিক আছে, বহুরূপতা দেখায় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 5। গ্রুপ 15 মৌলগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্মের প্রবণতা বেশি কোনটার? কোনটা উত্তর হবে? ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি ফসফরাসের। নাইট্রোজেনের কিন্তু নয়, ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম বেশি, মনে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, টপিকটা ভালোভাবে একবার রিভাইজ করার পর প্রশ্নগুলো পড়বে, তাহলে দেখবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।